ভালোবাসা যখন ত্যাগের চরম রূপ নেয় তখন একজন মানুষ পাহাড় টপকে যাওয়ার মতো অসম্ভবকে সম্ভব করতে পারে। কিন্তু সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদানে যখন চরম অপমান আর অবহেলা ফিরে আসে, তখন সেই অপমান একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে। আবার সেই ধ্বংসস্তূপের ছাই থেকেই জন্ম নিতে পারে এক নতুন মহিরুহ। বন্ধুরা, আজ আপনাদের এমন এক অবিশ্বাস্য জেদ, আত্মত্যাগ আর ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানোর শিহরণ জাগানো গল্প শোনাব, যা প্রমাণ করে দেয় যে মানুষের আসল পরিচয় তার পোশাকে বা পেশায় নয়, বরং তার অদম্য ইচ্ছাশক্তিতে লুকিয়ে থাকে। একজন হতদরিদ্র রিকশাচালক নিজের রক্তজল করা ঘামে স্ত্রীকে দেশের সর্বোচ্চ পুলিশ আধিকারিক বানালেন। কিন্তু ক্ষমতার স্বাদ পেয়ে সেই স্ত্রী যখন ভরা মজলিসে স্বামীর মুখের উপর বলে দিল, আমি একে চিনি না, তখন সেই অবহেলিত রিকশাচালক ভেঙে পড়েননি। বরং সেই অপমানের আগুনকে বুকে ধারণ করে তিনি এমন এক ইতিহাস তৈরি করলেন যা পুরো শাসন ব্যবস্থাকে থরথর করে কাঁপিয়ে দিয়েছিল। চলুন প্রবেশ করি সেই জাদুকরী আর অদম্য সংগ্রামের গল্পে। বিহারের এক প্রত্যন্ত এবং অবহেলিত গ্রাম ধলপুর। সেখানকার সকালগুলো শুরু হতো দারিদ্র্যের নিদারুণ হাহাকার আর বেঁচে থাকার কঠিন সংগ্রাম দিয়ে। ভাঙাচোরা কাঁচা রাস্তাগুলোতে গরুর গলার ঘণ্টার টুংটাং শব্দ বাজত, আর মাটির উনুন থেকে ওঠা ধোঁয়া পুরো গ্রামটিকে এক মায়াবী কিন্তু বিষণ্ণ চাদরে ঢেকে রাখত। সেই গ্রামেরই একদম শেষ প্রান্তে জরাজীর্ণ একটি টিনের চালের ঘরে রাজীব তার পুরনো রিকশার চাকায় হাওয়া দিচ্ছিল। তার হাতের শিলাগুলো পরিশ্রমে ফুলে উঠেছিল এবং চেহারায় অভাবের ছাপ অত্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছিল। বয়স খুব একটা বেশি না হলেও জীবনের রূঢ় বাস্তবতা তাকে বয়সের আগেই অনেক বেশি পরিণত ও বৃদ্ধ করে তুলেছিল। ঘরের ভেতরে তার স্ত্রী নিপা ভাঙা উনুনে শুকনো রুটি সেঁকছিল ঠিকই, কিন্তু তার চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত এবং অদম্য স্বপ্নের চমক। ছোটবেলা থেকেই তার মনের গভীরে লালিত স্বপ্ন ছিল একদিন সে আইপিএস অফিসার হবে। গ্রামের অন্যান্য মহিলারা তাকে নিয়ে হাসাহাসি করত, কটাক্ষ করে বলতো, গরিব ঘরের বউ আবার বই পড়ে কি করবে, হাঁড়ি ঠেলাই তো যার নিয়তি। কিন্তু নিপা প্রতিটি অপমান আর গঞ্জনা একেবারে নীরবে হজম করে নিজের পড়াশোনার কাজ চালিয়ে যেত। রাজীব নিজে জীবনে কখনো স্কুলের গণ্ডি ভালোভাবে পেরোতে পারেনি, কারণ তার শৈশবেই বাবার মৃত্যু হওয়ায় সংসারের পুরো বোঝা তার কাঁধে এসে পড়েছিল এবং বাধ্য হয়ে তাকে রিকশার হ্যান্ডেল ধরতে হয়েছিল। কিন্তু সে তার স্ত্রী নিপাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। যখন নিপা অনেক দ্বিধা আর ভয় নিয়ে তাকে জানালো যে শহরে আইপিএস প্রস্তুতির জন্য একটি ভালো কোচিং সেন্টার খুলেছে, কিন্তু সেখানকার ফি তাদের সাধ্যের চেয়ে অনেক বেশি, তখন রাজীব কিছুক্ষণ একেবারে চুপ হয়ে রইল। এরপর মুখে এক প্রশান্তির হাসি ফুটিয়ে বলল, স্বপ্ন যখন বড় দেখেছি আমরা, তখন সেই স্বপ্ন পূরণের কষ্টটাও আমাদের হাসি মুখেই সহ্য করতে হবে। ঠিক তার পরের দিন থেকেই রাজীব নিজের জীবনটাকে এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। আগে যেখানে সে দিনে মাত্র ৮ ঘণ্টা রিকশা চালাত, সেখানে এখন ভোরবেলা থেকে শুরু করে মাঝরাত পর্যন্ত শহরের অলিগলিতে নিজের ঘাম ঝরাতে লাগল। এমনও অনেক রাত গেছে যখন সে এক টুকরো খাবার না খেয়েই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে, কিন্তু নিপার পড়াশোনার বই কেনা বা কোচিংয়ের বিশাল ফি জোগাড় করতে সে কখনো ১ টাকারও ঘাটতি হতে দেয়নি। শহরের বাবুরা তাকে তুচ্ছতাচ্ছিল্য করে ডাকত, কেউ গন্তব্যে পৌঁছে ভাড়া কম দিত, আবার কেউ বিনা কারণে অকথ্য ভাষায় গালিগালাজ করে নেমে যেত। কিন্তু রাজীব এই সমস্ত অপমান একেবারে নির্লিপ্তভাবে এবং হাসি মুখে সহ্য করে নিত, কারণ তার মাথায় সারাক্ষণ শুধু একটি ছবিই উজ্জ্বল হয়ে ভাসত, আর তা হল আইপিএস অফিসারের রাজকীয় ইউনিফর্ম পরা তার প্রিয় স্ত্রী নিপার ছবি। দেখতে দেখতে পুরো ধলপুর গ্রামে এই খবর বাতাসের মতো ছড়িয়ে পড়ল। চায়ের দোকানে বা মোড়ে আড্ডায় বসা অলস মানুষেরা তাকে নিয়ে হাসাহাসি করত আর বলতো যে, দেখো কাণ্ড, একজন সামান্য রিকশাওয়ালা নাকি তার বউকে বড় অফিসার বানানোর স্বপ্ন দেখছে। কেউ কেউ আবার বয়স্কদের সুরে বলতো, মেয়েরা বেশি পড়াশোনা শিখলে সেই সংসারের আর কোনো শান্তি থাকে না, সংসার রসাতলে যায়। কিন্তু রাজীব এসব নিন্দুকের কথার কোনো উত্তর দিত না। সে তার নিজের লক্ষ্যের দিকে অবিচল থাকত। অন্যদিকে নিপাও দিনরাত এক করে পড়াশোনায় নিমগ্ন থাকত। অনেকবার এমন হয়েছে রাতের বেলা পড়তে পড়তে তার ২ চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়েছে, কারণ সে খুব ভালোভাবে বুঝতে পারত যে রাজীব নিজের তিল তিল করে শেষ করে দিচ্ছে শুধু তার স্বপ্ন পূরণের জন্য। কিন্তু প্রতিবার যখনই নিপা হতাশ হয়ে পড়ত, রাজীব তার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে বলতো, যেদিন তুই বড় অফিসার হয়ে এই গ্রামে ফিরবি, বিশ্বাস কর,
সেদিন আমার জীবনের সমস্ত ক্লান্তি আর কষ্ট এক নিমিষেই দূর হয়ে যাবে। এক রাতের কথা। সেদিন আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামছিল। রাস্তার চারপাশ কাদায় ঠিক ঠিক করছিল এবং রাজীব পুরো ভিজে একাকার হয়েও রিকশা টেনে চলেছিল, কারণ ঠিক পরের দিনই নিপার কোচিংয়ের ফি জমা দেওয়ার একদম শেষ তারিখ ছিল। ঠিক সেই দুর্যোগের রাতেই পেছন থেকে একটি দ্রুতগামী মালবাহী ট্রাক এসে রাজীবের রিকশায় সজোরে ধাক্কা মারে। রাজীব ছিটকে গিয়ে রাস্তার একপাশে অনেক দূরে গিয়ে পড়ে এবং তার মাথা ফেটে গিয়ে অঝরে রক্ত ঝরতে শুরু করে। আশেপাশের লোকেরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মর্মান্তিক তামাশা দেখছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য বিন্দুমাত্র এগিয়ে আসেনি। অবশেষে একজন সহৃদয় বয়স্ক লোক তাকে উদ্ধার করে তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে নিপা পাগলের মতো কাঁদতে কাঁদতে হাসপাতালে ছুটে আসে। রাজীবের মাথায় তখন মোটা করে ব্যান্ডেজ বাঁধা ছিল, কিন্তু জ্ঞান ফেরা মাত্রই সে নিপাকে যে প্রথম প্রশ্নটি করেছিল তা হল, ফি জমা দেওয়ার টাকাটা কি ঠিকমতো দেওয়া হয়েছে? এই কথাটি শোনার পর নিপা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কান্নায় ভেঙে পড়ল, কারণ সে প্রথমবারের মতো অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে পারল যে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এই লোকটি শুধু তার সাধারণ স্বামী নয়, বরং তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক সাক্ষাৎ ঈশ্বর। সময়ের চাকা ঘুরতে থাকে এবং তাদের জীবনের সংগ্রামও দিন দিন আরও তীব্র হতে শুরু করে। একসময় নিপা তার কঠিন অধ্যাবসায়ের জোরে ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় সফলভাবে পাশ করে ফেলে। পুরো ধলপুর গ্রামের ইতিহাসে এই প্রথমবার কোনো হতদরিদ্র পরিবারের বউ এত বড় এবং কঠিন একটি মর্যাদাপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছিল। গ্রামের মানুষেরা একেবারে হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু তাদের বাঁকা কথা এবং গঞ্জনা তখনও পুরোপুরি বন্ধ হয়নি। কেউ কেউ কানাঘুষা করে বলত, এবার শহরে গিয়ে বড় অফিসার হওয়ার পর নিপা ঠিক বদলে যাবে, এই গরিব স্বামীকে সে আর চিনবে না। কিন্তু রাজীব তাদের এসব বিষাক্ত কথায় কান দিত না। সে শুধু এক গাল হাসত। সে তার মায়ের রেখে যাওয়া শেষ সম্বল, একটি পুরনো রূপোর আংটি পর্যন্ত দোকানে গিয়ে বিক্রি করে দেয়, যাতে নিপা কোনো বাধা ছাড়াই মেইনস পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। এরপর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণটি চলে আসে, যেদিন ইউপিএসসির চূড়ান্ত ফলাফল প্রকাশের কথা। পুরো গ্রামের মানুষ সেদিন ইন্টারনেটের দোকানের সামনে ভিড় জমিয়েছিল। নিপার হাত পা উত্তেজনায় কাঁপছিল, আর রাজীবের তো রীতিমতো শ্বাস আটকে আসার উপক্রম হয়েছিল। রেজাল্ট স্ক্রিনে ভেসে উঠতেই নিপার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল, কারণ তার নামের ঠিক পাশেই উজ্জ্বল অক্ষরে লেখা ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক 43। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো গ্রামে যেন এক উৎসবজ শোরগোল পড়ে গেল। নিপা একজন সত্যিকারের আইপিএস অফিসার হয়ে গেছে। আনন্দে রাজীবের দুই চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল এবং সে দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে অশেষ ধন্যবাদ জানাল। কিন্তু সেই উল্লাসরত ভিড়ের মধ্যেই এমন কিছু স্বার্থপর মানুষের চোখও ছিল, যেগুলোতে শুধু নিদারুণ ঈর্ষা আর ঘৃণা টকবক করছিল। তবে সেদিন কেউই ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে এই বিশাল সাফল্যই পরবর্তীতে তাদের এই পবিত্র সম্পর্কটিকে এমন এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, যেখানে একসময়ের গভীর ভালোবাসা রূপ নেবে তিক্ত ঘৃণায়। আর সেই সাথে এক হতদরিদ্র অবহেলিত রিকশাওয়ালা নিজের ধ্বংসস্তূপের ছাই থেকে ফিনিক্স পাখির মতো উঠে এসে এমন এক প্রলয়ঙ্করী ঝড় হয়ে উঠবে যে পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেম থরথর করে কাঁপতে বাধ্য হবে। বন্ধুরা, নিপার আইপিএস হওয়ার পর পুরো ধলপুর গ্রামের দৃশ্যপট যেন জাদুর মতো বদলে গিয়েছিল। যে বাড়ির দিকে আঙুল তুলে আগে মানুষ নানা গঞ্জনা দিত, এখন সেই একই মানুষেরা হাতে মিষ্টির প্যাকেট নিয়ে তোষামোদ করতে আসতে শুরু করল। গ্রামের ছোট বাচ্চারা নিপাকে রাস্তা দিয়ে যেতে দেখলে স্যালিউট করত, এবং মহিলারা তাকে নিজেদের ঘরের মেয়েদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে লাগল। কিন্তু এসব চাকচিক্যের মাঝে সবচেয়ে বেশি আনন্দিত যদি কেউ হয়ে থাকে, তবে সে হল রাজীব। সে তার জীবনের বিগত সমস্ত হাড়ভাঙা খাটুনি আর কষ্ট সেদিন সম্পূর্ণ ভুলে গিয়েছিল, যেদিন সে তার প্রিয় স্ত্রীকে আইপিএস পুলিশ একাডেমির ট্রেনিংয়ের উদ্দেশ্যে রওনা হতে দেখেছিল। স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটি যখন ধীরে ধীরে চলতে শুরু করল, তখন নিপার চোখেও বিদায়ের জল চলে আসে। কিন্তু রাজীব নিজের আবেগ লুকিয়ে হাসি মুখে বলে ওঠে, পাগলি, একদম কাঁদবি না। মনে রাখবি, বড় অফিসাররা কখনো দুর্বল হয়ে কাঁদে না। একথা শুনে নিপা চোখের জল মুছে হেসে ফেলে। কিন্তু সেই মুহূর্তে সে বা রাজীব কেউ কি বিন্দুমাত্র আঁচ করতে পেরেছিল যে এই নির্মল হাসিটাই ধীরে ধীরে তাদের সুন্দর সম্পর্কের কফিনের শেষ পেরেকের পরিণত হতে চলেছে? একাডেমিতে ট্রেনিং শুরু হওয়ার সাথে সাথেই নিপার চারপাশের দুনিয়াটা খুব দ্রুত বদলাতে শুরু করল।
সমাজের উচ্চস্তরের বড় বড় অফিসারদের মাঝে ওঠা বসা, অনর্গল ইংরেজিতে কথা বলা অভিজাত মানুষদের সাহচর্য, চোখ ধাঁধানো বিলাসবহুল অফিস আর চারপাশের সম্মানজনক স্যালাম, এই সব কিছু তার কাছে কোনো রূপকথার স্বপ্নের মতো মনে হতে লাগল। প্রথম সে নিয়ম করে প্রতি রাতে রাজীবকে ফোন করত এবং ঘণ্টার পর ঘণ্টা ধরে একাডেমির সব গল্প শোনাত। সে আবেগ ভরে বলতো যে তুমি যদি আমার জীবনে না থাকতে তাহলে আমি কোনোদিনও এতদূর পৌঁছানোর কথা ভাবতেই পারতাম না। কিন্তু সময়ের সাথে সাথে এই চেনা দৃশ্যপট বদলাতে লাগল। রাজীবের সাথে তার ফোনে কথা বলার সময় ধীরে ধীরে কমতে শুরু করল। আগে যেখানে ঘণ্টার পর ঘণ্টা কথা হতো সেটা পরে কমে মাত্র কয়েক মিনিটে নেমে এলো, আর শেষের দিকে তো তাদের মধ্যে শুধুমাত্র কাজের কথা বা আনুষ্ঠানিক কথাবার্তাই রয়ে গেল। রাজীব প্রতিদিন হাড় ভাঙা খাটুনি খেটে রিক্সা চালিয়ে গভীর রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরত এবং মোবাইল ফোনটা হাতে নিয়ে অধীর আগ্রহে নিপার একটি কলের অপেক্ষায় বসে থাকত। কিন্তু এমন অনেক বিনিদ্র রাত তার কেটে যেত যখন ফোনের স্ক্রিন একবারের জন্য জ্বলে উঠত না। এদিকে গ্রামের মানুষেরা এখনও রাজীবকে সেই পুরনো রিক্সাওয়ালা বলেই সম্বোধন করত, অথচ তার স্ত্রী তখন দেশের একজন বন্যমান্য আইপিএস অফিসার। কেউ ইচ্ছে করে তাকে খোঁচা দিয়ে বলতো, কিরে রাজীব, তোর বউ তো এখন শহরের বড় বড় বাবুদের সাথে মেলামেশা করে, দেখিস একদিন হয়তো কোতে চিনতেও পুরোপুরি অস্বীকার করবে। কিন্তু রাজীব তাদের এই উপহাস হাসি মুখে উড়িয়ে দিত, কারণ নিজের নিঃস্বার্থ ভালোবাসার ওপর তার ছিল পাথরের মতো অবিচল বিশ্বাস। অন্যদিকে ট্রেনিং একাডেমিতে নিপার বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করল বড় বড় আমলা এবং অফিসারদের ছেলে মেয়েদের সাথে। সেখানকার পরিবেশে সবাই আধুনিক কায়দায় ইংরেজিতে কথা বলত। যখনই কেউ কৌতূহলবশত নিপাকে তার স্বামীর পেশা সম্পর্কে জিজ্ঞেস করত, নিপা অত্যন্ত অস্বস্তি এবং ইতস্তত বোধ করত। তার স্বামী যে একজন সামান্য রিক্সাচালক, এই চরম সত্যিটা অভিজাত বন্ধুদের সামনে স্বীকার করতে তার ভীষণ লজ্জা হতে লাগল। ধীরে ধীরে সেই লজ্জার জায়গা দখল করতে শুরু করল এক মিথ্যা অহংকার। একদিন ট্রেনিং চলাকালীন একাডেমিতে এক বিশাল পার্টির আয়োজন করা হলো, যেখানে নামিদামি বড় বড় পুলিশ অফিসাররা আমন্ত্রিত ছিলেন। সেই ঝলমলে পার্টিতেই নিপার পরিচয় হয় সুদর্শন আইপিএস অফিসার অর্ণবের সাথে। অর্ণব ছিল এক অত্যন্ত প্রভাবশালী ও ধনী পরিবারের সন্তান। তার বাবা ছিলেন রাজনীতির মাঠের এক বড় নেতা এবং তার জীবনযাপন ছিল একদম সিনেমার নায়কদের মতো জাঁকজমকপূর্ণ। অর্ণব যখন নিপার রূপ এবং যোগ্যতার প্রশংসা করল, তখন প্রথমবারের মতো সমাজের কোনো উচ্চপদস্থ মানুষ তাকে এতটা বিশেষ এবং মূল্যবান অনুভব করাল। এই পরিচয়ের সূত্র ধরেই ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা ও কথাবার্তা বাড়তে লাগল। ওদিকে গ্রামের কুড়ে ঘরে বসে রাজীব প্রতি মাসে নিজের হাড়ভাঙা রোজগার থেকে টাকা বাঁচিয়ে নিপার জন্য দামি জামা কাপড় ও প্রয়োজনীয় বইপত্র পার্সেল করে পাঠাত। সে নিজে ছেঁড়া এবং তালি দেওয়া কাপড় পরত, আধপেটা খেয়ে থাকত, কিন্তু নিপার স্বাচ্ছন্দ্য এবং খুশিতে কখনো এক তিলও কমতি হতে দিত না। একদিন ধলপুর গ্রামে খবর এলো যে নিপার ট্রেনিং শেষ এবং তার পাসিং আউট প্যারেড হতে চলেছে। এই খবর শুনে রাজীবের খুশির আর কোনো সীমানা রইল না। সে অনেক বছর পর জমানো কিছু টাকায় নিজের জন্য একটা নতুন শার্ট আর প্যান্ট কিনল। গ্রামের চেনা লোকেদের কাছ থেকে কিছু টাকা ধার করে ট্রেনের টিকিট কাটল এবং চোখে বুক ভরা বড় বড় স্বপ্ন নিয়ে সেই জমকালো ট্রেনিং একাডেমিতে গিয়ে পৌঁছাল। সেখানে চারদিকে শুধু ভিআইপি অফিসার আর তাদের ধনী পরিবারের সদস্যদের ছড়াছড়ি। রাজীব তার সেই সাধারণ মানের শার্ট আর সস্তা চপ্পল পায়ে ওই ভিড়ের মধ্যে একদম বেমানান আর আলাদা দেখাচ্ছিল, কিন্তু তার চোখে মুখে ছিল এক অদ্ভুত গর্ব আর প্রশান্তির আভা। প্যারেড সফলভাবে শেষ হওয়ার পর নতুন হওয়ার সব অফিসাররা উচ্ছ্বাসের সাথে তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করছিল। রাজীবও মুখ ভরা হাসি আর একরাশ আবেগ নিয়ে নিপার দিকে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটল যা রাজীবের সাজানো জীবনটাকে এক নিমেষে ভেঙে চুরমার করে দিল। নিপার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা এক উচ্চপদস্থ অফিসার রাজীবের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে নিপাকে জিজ্ঞেস করল, নিপা, এই লোকটিকে? সেই চরম মুহূর্তে নিপা কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে রাজীবের দিকে তাকিয়েও না তাকানোর ভান করে অত্যন্ত শীতল এবং নির্লিপ্ত গলায় বলল, আমি একে চিনি না। নিপার মুখ থেকে এই ভয়ঙ্কর কথাটি বের হওয়ার সাথে সাথেই রাজীবের পায়ের তলা থেকে যেন বিশাল পৃথিবীটা সরে গেল। নিপাকে চমকে দেওয়ার জন্য তার হাতে ধরা ছোট্ট যে ফুলের তোড়াটি ছিল সেটি অজান্তেই তার হাত ফসকে মাটিতে পড়ে গেল। তার বুক চিরে একটা নীরব আর্তনাদ বেরিয়ে এলো, চোখ ফেটে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল। তার হৃদয়টা এমনভাবে খণ্ডবিখণ্ড হয়ে গেল যেন কেউ বিনা নোটিসে তার বুকে ধারালো খঞ্জর ঢুকিয়ে দিয়েছে।
আশেপাশে দাঁড়িয়ে থাকা অভিজাত মানুষেরা রাজীবকে অত্যন্ত সন্দেহের চোখে দেখতে শুরু করল। মুহূর্তের মধ্যে সিকিউরিটির লোকেরা এসে তাকে কলার ধরে ধাক্কা দিতে দিতে একাডেমির গেটের বাইরে বের করে দিল। রাজীব বারবার পেছন ফিরে শুধু একটা কথাই কাতর স্বরে জিজ্ঞেস করছিল, নিপা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রাজীব। কিন্তু অহংকারে অন্ধ নিপা একবারের জন্য ঘাড় ঘুরিয়ে তার দিকে ফিরে তাকায়নি। সেই অভিশপ্ত রাতে একাডেমির বাইরে আকাশ ভেঙে বৃষ্টি নামছিল, আর রাজীব একলা রাস্তার পাশে হাঁটু মুড়ে বসে অঝরে কাঁদছিল। যে নারীর সফলতার জন্য সে নিজের জীবনের প্রতিটি বিন্দু রক্ত, ঘাম আর যৌবন পুড়িয়ে ছাই করে দিয়েছিল, সেই নারী আজ শুধুমাত্র নিজের মিথ্যে আভিজাত্য আর অহংকারের কারণে সবার সামনে তাকে একজন তুচ্ছ অপরিচিত মানুষ বানিয়ে দিল। সেই বৃষ্টি ভেজা রাতেই রাজীবের ভেতরের সাধারণ এবং সরল মানুষটি চিরতরে মরে গিয়েছিল। কিন্তু সে নিজেও তখনও জানত না যে এই চরম ভাঙন এবং ধ্বংসস্তূপ থেকেই এক নতুন ইস্পাত কঠিন রাজীবের জন্ম হতে চলেছে, যে একদিন নিজের যোগ্যতায় এমন এক দুর্ভেদ্য জায়গায় গিয়ে পৌঁছবে যে পুরো ভারতবর্ষ তার সামনে দাঁড়িয়ে স্যালিউট করবে। বন্ধুরা, সেই কালরাত্রিতে মুষলধারে বৃষ্টিতে ভিজে রাজীব ঘণ্টার পর ঘণ্টা ওই নির্জন রাস্তার ধারেই বসে রইল। তার চোখের সামনে বারবার শুধু একটি দৃশ্যই সিনেমার পর্দার মতো ভেসে উঠছিল, যখন নিপা সবার সামনে নির্লজ্জভাবে বলেছিল যে সে তাকে চেনে না। যে স্বার্থপর নারীর জন্য সে নিজের সমস্ত শখ, আহ্লাদ আর যৌবন বিসর্জন দিয়েছিল, সেই নারী আজ তার দারিদ্র্যকে চরম লজ্জা ভেবে তাকে ছুঁড়ে ফেলে দিল। সকালের আলো ফোটা পর্যন্ত রাজীবের চোখের জল পুরোপুরি শুকিয়ে গিয়ে এক শীতল শূন্যতায় পরিণত হয়েছিল, কিন্তু তার বুকের ভেতর অপমানের যে দাউ দাউ আগুন জ্বলে উঠেছিল তা তার পুরো জীবনের গতিপথ চিরতরে বদলে দিল। সে শহরের কাউকে কিচ্ছু না বলে চুপচাপ ধলপুরে ফিরে এলো। গ্রামের মানুষেরা যখন তাকে একা এবং বিধ্বস্ত অবস্থায় ফিরতে দেখল, তখন তারা তাকে ঘিরে ধরে নানা ধরনের প্রশ্নের পর প্রশ্ন করতে লাগল। কিন্তু রাজীব একদম পাথরের মতো চুপ রইল। সে নিজেকে তার সেই পুরনো ঘরের ভেতর পুরোপুরি বন্দি করে নিল। দিনের পর দিন সে না ঠিকমতো খাবার খেল, না বাইরের পৃথিবীর কারো সাথে একটা শব্দ উচ্চারণ করল। অন্যদিকে নিপা এখন পুরো দস্তুর আইপিএস অফিসার হয়ে ক্ষমতার স্বাদ পেয়ে গেছে। একটি বড় শহরে তার পোস্টিং হয়ে গেছে এবং খবরের কাগজের পাতায় প্রায়ই তার ছবি আর সাফল্যের কাহিনী ছাপা হতে শুরু করেছে। সমাজের বড় বড় ক্ষমতাবান অফিসারদের সাথে তাকে হর হামেশাই পার্টিতে বা মিটিংয়ে ঘুরতে দেখা যেত এবং চারদিকে শুধু তার নাম আর প্রশংসা ছড়িয়ে পড়ছিল। কিন্তু এত সব জাঁকজমকের মাঝে সে একবারের জন্য ভুল করেও রাজীবকে ফোন করে তার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি। গ্রামের মানুষেরা এখন রাজীবকে নিয়ে প্রকাশ্যে হাসাহাসি আর ব্যঙ্গ করতে লাগল। কেউ তাচ্ছিল্য করে বলতো, দেখলে তো, মেয়ে অফিসার হতেই কিভাবে নিজের রং বদলে ফেলল। আবার কেউ বলতো, যেমন কুকুর তেমন মুগুর, একজন মূর্খ রিকশাওয়ালার যোগ্যতা কি ছিল যে সে আইপিএস বউয়ের সংসার করবে। কিন্তু রাজীব এখন এসব কোনো কথারই বিন্দুমাত্র উত্তর দিত না। অবশেষে এক রাতে সে তার মৃত মায়ের একটি পুরনো বাঁধানো ছবি হাতে নিয়ে চোখের জল মুছে এক কঠিন শপথ গ্রহণ করল। সে প্রতিজ্ঞা করল যে সে জীবনে আর কখনো কারো দয়া বা ভরসায় বাঁচবে না। সে নিজে পড়াশোনা করে এত বড় একজন ক্ষমতাবান মানুষ হবে যে একদিন এই পুরো দুনিয়া তাকে মাথা নিচু করে সম্মান করতে বাধ্য হবে। ঠিক তার পরের দিন সকালেই সে তার উপার্জনের একমাত্র সম্বল, সেই পুরনো রিকশাটি বিক্রি করে দিয়ে একেবারে পাটনা শহরে চলে গেল। সেখানে গিয়ে সে জীবন ধারণের জন্য একটি ছোট্ট লাইব্রেরিতে সামান্য বেতনের চাকরি জুটিয়ে নিল। দিনের আলোতে সে লাইব্রেরির সব কাজ করত আর সারা রাত জেগে লাইব্রেরির বইগুলো নিয়ে পড়াশোনা করত। তার কাছে না ছিল পড়ার মতো ভালো কোনো জামাকাপড়, না ছিল মাথা গোজার মতো কোনো ভালো ঘর, কিন্তু তার বুকের ভেতর এখন একটিমাত্র জ্বলন্ত স্বপ্ন জায়গা করে নিয়েছিল, যে কোনো মূল্যে একজন আইএএস অফিসার হওয়া। শহরের লোকেরা তার এই অবস্থা দেখে তাকে নিয়ে হাসত, কারণ তাদের চোখে একজন অশিক্ষিত রিকশাওয়ালার ইউপিএসসির মতো ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষার স্বপ্ন দেখাটা একটা সস্তা মজাক বা উন্মাদনা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু রাজীব প্রতিটি ব্যঙ্গ এবং অপমানকে নিজের ভেতরে জমিয়ে রেখে সেটাকে এক অসীম শক্তিতে পরিণত করতে লাগল। এমন অনেক ভয়ঙ্কর রাত তার জীবনে এসছে যখন খিদে তার নাড়ি ভুড়ি যেন জ্বলে যাচ্ছিল, কিন্তু সে শুধু এক গ্লাস জল খেয়েই আবার দাঁত কামড়ে বই খুলে বসে পড়ত। লাইব্রেরির বয়স্ক মালিক চ্যাটার্জি বাবু ধীরে ধীরে এই ছেলেটির পাগলের মতো কঠোর পরিশ্রম আর একাগ্রতা বুঝতে পেরেছিলেন। তিনি রাজীবকে নিজের খরচে বিনামূল্যে দামি দামি বই আর নোটস দিতে শুরু করলেন। রাজীব প্রতিদিন ভোর 4টে ঘুম থেকে উঠত
আর একটানা রাত 2টো পর্যন্ত শুধু পড়াশোনাই করত। টানা ঘুম না হওয়ার কারণে তার চোখের নিচে গভীর কালো দাগ পড়ে গিয়েছিল, কিন্তু তার মনের ভেতরের সংকল্প আগের যে কোনো সময়ের চেয়ে আরও কয়েক হাজার গুণ শক্ত হয়ে গিয়েছিল। অন্যদিকে নিপার জীবনযাপন পুরোপুরি বদলে গিয়ে এক অন্য রূপ নিয়েছিল। সে এখন সারাক্ষণ ভিআইপি অফিসারদের বলয়ে থাকত। সেই ধনী অফিসার অর্ণবকে সারাক্ষণ তার আশেপাশে ছায়ার মতো দেখা যেত। ধীরে ধীরে দপ্তরের সবার মুখে মুখে তাদের দুজনের ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। নিপা এখন অহংকারে অন্ধ হয়ে নিজেকে রাজীবের চেয়ে অনেক উচ্চ স্তরের প্রাণী বলে মনে করত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে একদিন সে তার পুরনো ধলপুর গ্রামের বাড়িতে আসাও চিরতরে ছেড়ে দিল। সে তার সমস্ত সরকারি কাগজপত্র এবং নথিপত্রে নিজের স্বামীর নাম অতি সন্তর্পণে লুকাতে শুরু করে দিয়েছিল। কিন্তু ওপরওয়ালা বা ভাগ্য খুব চুপচাপ তার নিজের পাশা খেলছিল। একদিন হাইওয়েতে নিপার গাড়ির এক মারাত্মক দুর্ঘটনা ঘটে। সে ভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে যায়, কিন্তু সেই নিস্তব্ধ দুর্ঘটনার পর হাসপাতালের বেডে শুয়ে প্রথমবারের মতো তার রাজীবের কথা খুব মনে পড়ে। কারণ যখন সে জখম হয়ে হাসপাতালের বিছানায় সম্পূর্ণ একা শুয়েছিল, তখন তার আশেপাশে শুধু ফরমাল পোশাক পরা অফিসাররাই ভিড় করেছিল, কিন্তু সত্যিকারের আপন বলতে সেখানে কেউ ছিল না। সে অনেকবার মোবাইল ফোনটা হাতে তুলে রাজীবের নম্বরে কল করার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই তার সেই মিথ্যে অহংকার আর অপরাধ বোধ তাকে আটকে দিল। ওদিকে রাজীব বাইরের পৃথিবীর সব কিছু ভুলে পুরোপুরি পড়াশোনায় নিজেকে ডুবিয়ে দিয়েছিল। প্রথমবারের মতো সে ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় বসল এবং দুর্ভাগ্যবশত মাত্র কয়েক নম্বরের জন্য ফেল করে গেল। রেজাল্টের শিট দেখেই ব্যর্থতার যন্ত্রণায় তার চোখে জল চলে এলো, কিন্তু সে এক মুহূর্তের জন্যেও হাল ছেড়ে দিল না। গ্রামের নিন্দুকেরা খবর পেয়ে আবার হাসতে লাগল এবং প্রমাণ করার চেষ্টা করল যে একজন রিকশাওয়ালা কোনোদিনও অফিসার হতে পারে না। কিন্তু রাজীব সেই হতাশার রাতেই নিজের কাছে আরও কঠোর প্রতিজ্ঞা করল যে সে ততক্ষণ পর্যন্ত লড়াই থামাবে না যতক্ষণ না সে নিজের হাতে নিজের ভাগ্যকে নতুন করে লিখছে। সে আগের চেয়ে দ্বিগুণ উদ্যম আর তেজ নিয়ে পরিশ্রম শুরু করল। এভাবেই সময় গড়িয়ে গেল এবং 1 বছর পর একদিন আবার ইউপিএসসির ফলাফল প্রকাশিত হল। এবার যখন রাজীব কম্পিউটার স্ক্রিনে নিজের রোল নম্বরটি দেখল, তখন বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। কারণ সে শুধু লিখিত পরীক্ষাই পাশ করেনি, বরং সাফল্যের সাথে ইন্টারভিউ রাউন্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই গভীর রাতে সে খোলা আকাশের দিকে তাকিয়ে অত্যন্ত ধীরে এবং দৃঢ় স্বরে উচ্চারণ করল, এবার আসল খেলা শুরু হবে। নিপা, তোমাকে সেই দিনের প্রতিটি অপমানের কড়ায় গণ্ডায় হিসাব দিতে হবে, যেদিন তুমি ভরা মজলিসে সবার সামনে আমাকে অপরিচিত বলে ছুঁড়ে ফেলেছিলে। বন্ধুরা, দিল্লির সেই বিশাল এবং গম্ভীর ইন্টারভিউ হলের বাইরে অপেক্ষমান রাজীবের হাত উত্তেজনায় কাঁপছিল ঠিকই, কিন্তু তার চোখের দৃষ্টিতে আগের মতো কোনো অসহায়তা বা দুর্বলতা ছিল না, বরং সেখানে জ্বলছিল এক প্রলয়ঙ্করী আগুন। তার ঠিক সামনের সারিগুলোতে বড় বড় ধনী পরিবারের উচ্চশিক্ষিত ছেলেরা দামি স্যুট টাই পরে বসেছিল, আর সে একেবারে সাধারণ একটি শার্ট প্যান্ট পরে নিজের ডাক পড়ার জন্য অপেক্ষা করছিল। অনেকেই তার সাদামাটা চেহারা দেখে আড়ালে হাসাহাসি করছিল, যেন এই লোকটি এখানে সম্পূর্ণ ভুল করে চলে এসেছে। কিন্তু রাজীবের মাথায় তখন শুধু তার মৃত মায়ের স্নেহমাখা মুখ এবং নিপার ছুঁড়ে দেওয়া সেই ভয়ঙ্কর অপমানগুলোই ঘুরপাক খাচ্ছিল, যা তার জীবনের খোল নলচে বদলে দিয়েছিল। যখন লাউডস্পিকারে তার নাম ডাকা হল, সে এক বুক পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে দৃপ্ত পদক্ষেপে ইন্টারভিউ রুমে প্রবেশ করল। বোর্ডের বাঘা বাঘা উচ্চপদস্থ কর্মকর্তারা যখন তাকে একের পর এক কঠিন প্রশ্ন করতে শুরু করলেন, তখন রাজীব জীবনের অভিজ্ঞতা আর অর্জিত জ্ঞানের মিশলে প্রতিটি প্রশ্নের এত নিখুঁত সততা আর গভীরতার সাথে উত্তর দিল যে সবাই রীতিমতো অবাক হয়ে গেলেন। একজন বয়স্ক কর্মকর্তা এক গাল হেসে কৌতূহলবশত জিজ্ঞেস করলেন যে আপনার জীবনে কোন জিনিসটি আপনাকে সবচেয়ে বেশি আঘাত বা কষ্ট দিয়েছে। রাজীব কয়েক মুহূর্ত একদম নিশ্চুপ থেকে তারপর অত্যন্ত শান্ত গলায় উত্তর দিল, দারিদ্র্য। একজন মানুষকে শুধু অনাহারে বা আধপেটা রাখে না স্যার, বরং সেটা সমাজের চোখে তার সামান্য সম্মানটুকুও নির্দয়ভাবে কেড়ে নেয়। আর যেদিন একজন গরিব মানুষ নিজের সেই হারানো সম্মান ফিরে পেতে লড়াইয়ের ময়দানে নামে, সেদিন নিশ্চিত জানবেন ইতিহাস বদলে যায়। তার এই গভীর জীবনবোধের কথা শুনে পুরো ইন্টারভিউ বোর্ডের সব সদস্য একদম স্তব্ধ হয়ে গেলেন। এর ঠিক কয়েক মাস পর ইউপিএসসির চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল।
এবং এবার পুরো ভারতবর্ষ বিস্ময়ে চমকে উঠল, কারণ খবরের শিরোনামে লেখা ছিল বিহারের ধলপুর গ্রামের এক প্রাক্তন রিকশাওয়ালা সারা ভারতে প্রথম স্থান অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 অর্জন করেছে। রাজীব এখন আর রিকশা চালক নয়, সে এখন পুরো দস্তুর একজন আইএএস অফিসার। তার গ্রামে এমন এক বাঁধ ভাঙা উৎসবের ঢল নামল যা এর আগে কেউ কখনো দেখেনি। যেসব মানুষ একসময় তাকে গঞ্জনা বিয়ে বাঁকা কথা শোনাত, আজ তারাই সবার আগে তার বাড়ির বাইরে ফুল আর মিষ্টি নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জাতীয় টিভি চ্যানেলের নামি দামি সাংবাদিকরা তার সাক্ষাৎকার নেওয়ার জন্য গ্রামে এসে ভিড় জমাতে লাগল। দেশের প্রতিটি কোণায় তার এই অবিশ্বাস্য সংগ্রামের অনুপ্রেরণামূলক গল্প সম্প্রচারিত হতে লাগল। কিন্তু এত সব জাঁকজমক, উল্লাস আর সাফল্যের মাঝেও রাজীবের মুখে এক অদ্ভুত এবং শীতল নীরবতা বিরাজ করছিল, কারণ তার মনের গভীরে নিপা দেওয়া সেই অপমানের ক্ষতটা আজও একদম তাজা হয়ে রক্ত ঝরাচ্ছিল। ওদিকে নিজের বিলাসবহুল ড্রয়িং রুমে বসে যখন নিপা টিভির স্ক্রিনে ব্রেকিং নিউজ হিসেবে রাজীবের নাম আর মুখ দেখল, তখন তার পায়ের তলা থেকে যেন মাটি সম্পূর্ণ সরে গেল। তার চোখের সামনে বিদ্যুৎ চমকের মতো সেই রাতের দৃশ্যটি ভেসে উঠল, যেদিন সে নিজের অহংকারে মত্ত হয়ে সবার সামনে রাজীবকে অপরিচিত বলে তাড়িয়ে দিয়েছিল। জীবনের প্রথমবারের মতো নিপার মনে এক অজানা এবং ভয়াবহ ভয় জন্ম নিল, কারণ যে হতদরিদ্র লোকটিকে সে পথের কাঁটা ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেই লোকটি আজ তার চেয়েও শক্তিশালী হয়ে পুরো শাসন ব্যবস্থার সবচেয়ে বড় এবং ক্ষমতাধর অফিসার হয়ে গেছে। তার বর্তমান প্রেমিক অর্ণব পরিস্থিতি আঁচ করতে পেরে নিপাকে বারবার বোঝানোর চেষ্টা করল যে রাজীবকে এবার পুরোপুরি ভুলে যেতে, কিন্তু নিপার ভেতরের অস্থিরতা আর অজানা আতঙ্ক বেড়েই চলল। এর কিছুদিন পরই ভাগ্য তাদের নিয়ে এমন এক অদ্ভুত খেলা খেলল যে পুরো পুলিশ ও প্রশাসনিক দপ্তরে রীতিমতো হইচই পড়ে গেল। রাজ্য সরকার থেকে নতুন পোস্টিং লিস্ট জারি হল, আর তাতে স্পষ্ট অক্ষরে লেখা ছিল যে তাদের জেলার নতুন ডিএম হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আইএএস অফিসার রাজীব চ্যাটার্জি। আর ভাগ্যের নির্মম পরিহাসে সেই একই জেলার নতুন এসপি হিসেবে বদলি হয়ে এলেন আইপিএস অফিসার নিপা। এই অবিশ্বাস্য খবরটি শোনার সাথে সাথেই নিপার হাত থেকে গুরুত্বপূর্ণ ফাইল মাটিতে খসে পড়ল। সে কোনোভাবেই ভেবে পাচ্ছিল না যে এত বড় অপমানের পর সে রাজীবের মুখোমুখি কিভাবে হবে, তাও আবার নিজের বস হিসেবে। ওদিকে রাজীব যখন নিজের দপ্তরে বসে তার পোস্টিং অর্ডারটি হাতে পেল, তখন তার চোখে মুখে এক তীক্ষ্ণ এবং শীতল হাসির রেখা ফুটে উঠল। সে ফাইলের দিকে তাকিয়ে ধীরে ধীরে বিড়বিড় করে বলল, অপেক্ষার অবসান হল। এবার পুরনো সব হিসাব কড়ায় গণ্ডায় চুকিয়ে দেওয়ার সময় এসে গেছে। কিছুদিন পর সেই নির্দিষ্ট জেলায় ডিএম হিসেবে রাজীবকে এক রাজকীয় এবং বিশাল সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হল। রাস্তার দুই ধারে হাজার হাজার সাধারণ মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় জমিয়ে দাঁড়িয়েছিল। চারপাশ থেকে অবিরাম ফুলের বৃষ্টি হচ্ছিল এবং আকাশ বাতাস মুখরিত করে ডিএম সাহেব জিন্দাবাদ স্লোগান উঠছিল। সরকারি সাদা গাড়ি থেকে যখন রাজীব নেমে এলো, তখন তার চলনে বলনে সেই পুরনো মাথা নিচু করে থাকা অসহায় রিকশাওয়ালার কোনো ছাপ ছিল না, বরং সেখানে জ্বলজ্বল করছিল এক চরম শক্তিশালী এবং আত্মবিশ্বাসী অফিসারের রাজকীয় রূপ। সেই সংবর্ধনার ভিড়েই প্রথম সারিতে কড়া পুলিশ ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল নিপা। দুজনের চোখের পলক এক হতেই কিছুক্ষণের জন্য পুরো পৃথিবীর সময় যেন থমকে দাঁড়াল। নিপার চোখের দৃষ্টিতে ছিল চরম অপরাধবোধ, লজ্জা আর চাপা ভয়। অন্যদিকে রাজীবের চোখে ছিল এক শীতল, দুর্ভেদ্য এবং জমাট বাঁধা যন্ত্রণা। বিশাল স্বাগত অনুষ্ঠান শেষ হওয়ার পর ডিএম অফিসে প্রথম আনুষ্ঠানিক প্রশাসনিক মিটিং শুরু হল। জেলার সমস্ত ছোট বড় কর্মকর্তারা সেই কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন। নিপার বুকের ভেতরটা যেন হাতুড়ির মতো ধরভর করছিল, কারণ সে খুব ভালো করেই জানত যে এবার কাজের সূত্রে তাদের মুখোমুখি কথা বলতেই হবে। ঠিক তখনই রাজীব সবার দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর গলায় নিপার দিকে ফিরে বলল, নতুন এসপি ম্যাডামের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগল। আমি আশা করি এত বছর পর এবার অন্তত আপনি আমাকে ঠিকমতো চিনতে পারছেন। এই একটি মাত্র কথা শোনার সাথে সাথেই পুরো কনফারেন্স রুমে এক দম বন্ধ করা পিনপতন নীরবতা ছেয়ে গেল। নিপার ফর্সা মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল এবং লজ্জায় ও অপমানে তার ঠোঁট কাঁপতে লাগল, কারণ সে তার জীবনে প্রথমবারের মতো এটা অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পারল যে একজন নিরীহ মানুষ যখন আঘাত পেয়ে
একেবারে ভেঙে গিয়ে আবার নিজের জোরে উঠে দাঁড়ায়, তখন সে বিশাল এক অলঙ্ঘনীয় পাহাড়ে পরিণত হয়। বন্ধুরা, ডিএম অফিসের সেই রুদ্ধদ্বার মিটিংয়ের পর পুরো জেলার সরকারি মহলে শুধু একটাই ফিসফাস আলোচনা চলতে লাগল যে নতুন ডিএম সাহেব এবং এসপি ম্যাডামের মধ্যে নিশ্চয়ই পুরনো এবং তিক্ত কোনো সম্পর্ক লুকিয়ে আছে। কর্মকর্তারা সেই মিটিংয়ে প্রথমবারের মতো এক অভাবনীয় দৃশ্য দেখেছিলেন, যে সবসময় কড়া মেজাজে এবং আত্মবিশ্বাসে ভরপুর থাকা পুলিশ সুপার নিপা পুরো মিটিং জুড়ে একবারের জন্যও মাথা তুলে ডিএম সাহেবের চোখের দিকে তাকাতে পারছিল না। অন্যদিকে রাজীব অত্যন্ত পেশাদারিত্বের সাথে এবং পুরোপুরি শান্তভাবে প্রশাসনিক সব দিক নির্দেশনা দিচ্ছিল, কিন্তু সবাই বুঝেও বুঝতে পারছিল না যে ডিএম সাহেবের ওই অদ্ভুত শান্তির আড়ালে আসলে বছরের পর বছর ধরে জমে থাকা এক বুক কষ্ট আর চরম অপমানের লাভা লুকিয়ে আছে। মিটিং পর্ব শেষ হবার পর নিপা সবার অলক্ষ্যে অত্যন্ত ধীর পায়ে রাজীবের ব্যক্তিগত কেবিনে গিয়ে পৌঁছল। তার পা দুটো তখন রীতিমতো কাঁপছিল। সে কেবিনের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে অত্যন্ত নিচু এবং কাঁপা স্বরে বলল, রাজীব, আমার সব ভুল হয়ে গেছে, আমাকে তোমার সাথে পুরনো কিছু কথা বলতে হবে। রাজীব নিজের চেয়ারে হেলান দিয়ে বসে ফাইলের পাতা উল্টাতে উল্টাতে আগের মতোই শান্ত এবং পেশাদার গলায় বলল, আমাকে ক্ষমা করবেন এসপি ম্যাডাম, এই অফিসে বসে ডিএম শুধু জেলার উন্নয়ন এবং কাজের কথাই বলেন, ব্যক্তিগত কোনো কথা নয়। রাজীবের মুখ থেকে এই নির্মম প্রত্যাখ্যান শুনে নিপার দুই চোখ জলে ভরে এলো, কারণ জীবনে এই প্রথমবার কেউ তাকে ঠিক তার নিজেরই ভাষায় এত বড় প্রত্যাখ্যানের স্বাদ ফিরিয়ে দিয়েছিল। সে আর একটি শব্দও উচ্চারণ না করে মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু তার বুকের ভেতর তখন অনুশোচনা আর হাহাকারের এক তুমুল ঝড় বয়ে যাচ্ছিল। ওদিকে রাজীব ব্যক্তিগত সব আবেগ সরিয়ে রেখে নিজেকে পুরোপুরি জেলার প্রশাসনিক কাজের মধ্যে নিমজ্জিত করে দিল। সে অত্যন্ত সাহসিকতার সাথে পুরো জেলায় দুর্নীতির বিরুদ্ধে এমন এক সাঁড়াশি অভিযান শুরু করল যে এলাকার বড় বড় মাফিয়া, নেতা এবং দুর্নীতিগ্রস্ত অফিসারদের রাতের ঘুম চিরতরে উড়ে গেল। জেলার গরিব ও শোষিত মানুষগুলো স্বাধীনতার পর এই প্রথমবার গভীরভাবে অনুভব করতে লাগল যে কোনো একজন সরকারি অফিসার সত্যিই তাদের অধিকারের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন। খুব অল্প সময়ের মধ্যেই নিজের কর্মদক্ষতায় রাজীব সাধারণ জনগণের চোখে এক ত্রাতা বা হিরো হয়ে উঠছিল। কিন্তু এই দুর্নীতি দমনের কাজ করতে করতেই সে হঠাৎ করে এক ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর সত্যির সন্ধান পেল। সে জানতে পারল যে ওই জেলায় দীর্ঘদিন ধরে নারী পাচারের একটা বিশাল এবং অন্ধকার চক্র অবাধে চলে আসছে, এবং সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হল এই ঘৃণ্য চক্রের পেছনে ক্ষমতাসীন দলের কিছু বড় নেতার সাথে সরাসরি আইপিএস অফিসার অর্ণবের নামও জড়িয়ে আছে। হ্যাঁ, এই সেই অর্ণব যার মিথ্যে চাকচিক্য আর ক্ষমতার মোহে অন্ধ হয়ে নিপা রাজীবকে ছুঁড়ে ফেলে দিয়ে দূরে সরে গিয়েছিল। এই তথ্য পাওয়ার সাথে সাথেই রাজীব এক মুহূর্ত দেরি না করে অত্যন্ত গোপনীয়তার সাথে এই চক্রের শিকড় অবধি পৌঁছানোর জন্য তদন্ত শুরু করে দিল। ওদিকে পুলিশ সুপার হিসেবে নিপা যখন তার নিজস্ব সোর্স থেকে নারী পাচারের এই খবর এবং অর্ণবের জড়িত থাকার কথা জানতে পারল, তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি ধসে গেল। কারণ সে এতকাল অর্ণবকে একজন অত্যন্ত সৎ, প্রভাবশালী এবং আদর্শ অফিসার বলেই মনে করত। সে নিজেই গোপনে এর তদন্ত শুরু করল, এবং তদন্ত গভীরে যেতেই সে এমন সব অকাট্য প্রমাণ হাতে পেতে শুরু করল যা তার আত্মাকে রীতিমতো কাঁপিয়ে দিল। এটা দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল যে অর্ণব সত্যিই এই জঘন্য নারী পাচারকারী অপরাধীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং সে এই চক্রের অন্যতম রক্ষক। নিপা মানসিক এবং মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ল, কারণ যে চাকচিক্যময় মানুষের জন্য সে তার নিজের দেবতুল্য স্বামীকে অবলীলায় ছেড়ে এসেছিল, সেই মানুষটাই আদতে একটা নরপিশাচ আর জানোয়ার বেরোল। অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে সেই রাতেই সে অঝরে কাঁদতে কাঁদতে রাজীবের সরকারি বাংলোতে গিয়ে পৌঁছল। অনেকগুলো বছর পেরিয়ে যাওয়ার পর সে আবার সেই মানুষটির মুখোমুখি দাঁড়িয়েছিল যার সাথে একসময় সে আধ পেটা খেয়েও জীবন কাটানোর বড় বড় স্বপ্ন দেখেছিল। দরজা খুলতেই সামনে রাজীবকে দেখতে পেল সে। নিপা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে সোজা রাজীবের পায়ের কাছে লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে কাঁদতে বলল, আমি জীবনে ক্ষমার অযোগ্য অনেক বড় ভুল করে ফেলেছি রাজীব, দয়া করে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আমার মিথ্যে অহংকারে তোমার পবিত্র হৃদয় ভেঙেছি। আমি সবার সামনে তোমাকে অপমান করেছি, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যিই জানতাম না যে অর্ণব এতটা নীচ এবং জঘন্য প্রকৃতির একজন মানুষ। রাজীব কোনো অভিব্যক্তি না দেখিয়ে
কিছুক্ষণ তার কান্নারত অবস্থার দিকে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলল, তোমার ভুল শুধু এটাই ছিল না নিপা, যে তুমি আমাকে ছেড়ে অন্য এক স্বার্থপর মানুষের উপর ভরসা করেছিলে। তোমার জীবনের আসল এবং সবচেয়ে বড় ভুল ছিল এটা, যে তুমি সেই মানুষটাকে ডাস্টবিনের আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছিলে, যে মানুষটা শুধুমাত্র তোমার স্বপ্ন পূরণের জন্য নিজের জীবনের সমস্ত সুখ, যৌবন আর ঘাম নির্দ্বিধায় পুড়িয়ে ছাই করে দিয়েছিল। রাজীবের এই তীক্ষ্ণ সত্য কথাগুলো শুনে নিপার বুক ফেটে কান্না আরও তীব্র হয়ে উঠল। কিন্তু ঠিক তখনই রাজীবের ফোনে এমন একটা খবর এলো যা দুজনকে নাড়িয়ে দিল। শহরের বাইরে একটি গুদামে অনেক মেয়েকে বন্দি করে রাখা হয়েছে এবং সেখানে অর্ণবের লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত আছে। রাজীব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। তার চোখে আবার সেই আগুন ফিরে এসেছিল। সে নিপার দিকে তাকিয়ে বলল, আজ ফয়সালা হবে যে ইউনিফর্মের আসল সম্মান কে বাঁচায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে সেই গুদামের দিকে ছুটতে লাগল। রাতের অন্ধকার ছিল আর চারদিকে গুলির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। রাজীব নিজে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে নিপা তার দল নিয়ে ভেতরে ঢুকে পড়ল। তখনই হঠাৎ অর্ণব সামনে চলে এলো। তার হাতে বন্দুক ছিল আর চেহারায় ছিল পাগলামির ছাপ। সে চিৎকার করে বলল, যদি কেউ এগিয়ে আসে তবে সব মেয়েকে মেরে ফেলব। পুরো পরিবেশ উত্তেজনায় ভরে গেল। কিন্তু পরের মুহূর্তেই অর্ণব বন্দুক তুলে সোজা রাজীবের দিকে তাক করল। নিপা যখন এটা দেখল, সে কোনো কিছু চিন্তা না করেই রাজীবের সামনে চলে এলো এবং গুলিটা তার কাঁধে গিয়ে লাগল। গুলি চলতেই পুরো গুদাম গুলির শব্দে কেঁপে উঠল এবং সেই মুহূর্তে রাজীবের চোখে প্রথমবারের মতো আবার সেই যন্ত্রণা ফুটে উঠল, যা সে বহু বছর আগে নিজের হৃদয়ে কবর দিয়ে দিয়েছিল। বন্ধুরা, গুলি লাগতেই নিপা যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল এবং পুরো গুদামে হুলস্থুল পড়ে গেল। রাজীবের চোখের সামনে যেন সবকিছু থেমে গেল। যে নারী একদিন তাকে সবার সামনে অপরিচিত বলেছিল, আজ সেই নারী তার জীবন বাঁচাতে গিয়ে গুলি খেল। পরের মুহূর্তেই রাজীব রাগে ফেটে পড়ল। সে তার টিমকে আদেশ দিল এবং চারপাশ থেকে পুলিশ গুদামটিকে ঘিরে ফেলল। গুলির শব্দ ক্রমাগত বাজছিল। অর্ণব তার লোকদের নিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু রাজীব এবার তাকে জ্যান্ত ছেড়ে দেওয়ার মুডে ছিল না। সে নিজে বন্দুক তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। অন্যদিকে আহত নিপা মাটিতে পড়ে থেকে রাজীবকে দেখছিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল, কারণ প্রথমবারের মতো সে উপলব্ধি করতে পারছিল আসল ভালোবাসা কি। ওদিকে অর্ণব পাগলের মতো ফায়ারিং করছিল। সে চিৎকার করে বলল, রাজীব, তুই ডিএম হলেও আমার সামনে তুই কিচ্ছু না। পুরো সিস্টেমের ভেতর আমার লোকেরা বসে আছে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। এ কথা শুনতেই রাজীবের চোখে ঘৃণার ছাপ ফুটে উঠল। সে শান্ত গলায় বলল, গরিব মানুষ যখন ভাঙে তখন সে টুকরো হয় না অর্ণব, সে পাহাড় হয়ে যায়। আর আজ সেই পাহাড় তোর সামনে দাঁড়িয়ে আছে। তখনই অর্ণব আবার গুলি চালাল, কিন্তু এবার রাজীব নিচু হয়ে গেল এবং পুলিশের গুলি অর্ণবের পায়ে গিয়ে লাগল। অর্ণব যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার বাকি লোকেরাও ধরা পড়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই পুরো অপারেশন শেষ হয়ে গেল। পুলিশ বন্দি মেয়েদের মুক্ত করল এবং অ্যাম্বুলেন্স নিপাকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে চলল। হাসপাতালের বাইরে সারা রাত রাজীব অস্থিরভাবে পায়চারি করতে লাগল। ডাক্তাররা অপারেশন থিয়েটারের ভেতরে ছিলেন এবং প্রতিটি সেকেন্ড তার কাছে বছরের মতো ভারী মনে হচ্ছিল। সে বারবার ভগবানের কাছে প্রার্থনা করছিল যেন নিপা বেঁচে যায়, সেই নিপা যাকে সে পাগলের মতো ভালোবেসেছিল। কয়েক ঘন্টা পর ডাক্তার বাইরে এলেন এবং বললেন, গুলি কাঁধের কাছে লেগেছিল, বিপদ কেটে গেছে। এ কথা শুনে রাজীবের চোখে জল চলে এলো। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং দেওয়ালে হেলান দিয়ে দাঁড়াল। পরের দিন যখন নিপার জ্ঞান ফেরল, তখন সে প্রথমেই রাজীবকে তার সামনে বসে থাকতে দেখল। তার চোখ লাল ছিল এবং চেহারায় সারা রাতের জাগরণের ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। নিপা ধীরে ধীরে বলল, তুমি এখনও আমার এত পরোয়া করো? রাজীব কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসা কখনো শেষ হয় না নিপা, শুধু মানুষ বদলে যায়। এ কথা শুনে নিপা কান্নায় ভেঙে পড়ল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি রাজীব। যে মানুষটা আমার জন্যে নিজের রক্ত জল করা ঘাম ঝরিয়েছে, তাকেই আমি সবচেয়ে বড় দুঃখ দিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। রাজীব তার দিকে তাকিয়ে রইল। তার মনে বছরের পর বছর ধরে জমানো কষ্ট ছিল, কিন্তু সেই কষ্টের আড়ালে ভালোবাসাও এখনও বেঁচে ছিল। সেই সময় বাইরে মিডিয়ার ভিড় জমে গিয়েছিল।
সারা দেশে খবর ছড়িয়ে পড়েছিল যে ডিএম রাজীব এবং এসপি নিপা মিলে মেয়ে পাচারের একটা বিশাল চক্রকে ধ্বংস করেছে। টিভি চ্যানেলে রাজীবকে গরিবের মসিহা বলা হচ্ছিল। মানুষ তার সততা ও সাহসিকতার প্রশংসা করছিল। অন্যদিকে অর্ণবের গ্রেপ্তারের পর বড় বড় নেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কারণ তার কাছে এমন অনেক প্রমাণ ছিল যা বহু ক্ষমতাবান মানুষকে জেলে পাঠাতে পারত। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি, কারণ আসল ঝড় তো এবার শুরু হতে চলেছিল। সেই রাতে পুলিশ স্টেশনে অর্ণব রাজীবকে ডেকে পাঠাল। রাজীব তার সামনে পৌঁছতেই অর্ণব হাসতে শুরু করল। তার চেহারায় কোনো ভয় ছিল না, বরং অদ্ভুত এক আত্মবিশ্বাস ছিল। সে বলল, রাজীব, তুই ভাবছিস তুই জিতে গেছিস, কিন্তু তুই ধারণাও করতে পারবি না যে তুই কাদের সাথে শত্রুতা করেছিস। আমি যদি মুখ খুলি তাহলে পুরো সিস্টেমে আগুন লেগে যাবে। রাজীব এক শীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, সত্যি যত বড় হবে, পতনও তত বড় হবে। অর্ণব হাসতে হাসতে বলল, তাহলে শোন, এটা শুধু মেয়ে পাচারের ব্যাপার নয়, এতে মন্ত্রী থেকে শুরু করে বড় বড় অফিসাররাও জড়িত। আর সবচেয়ে বড় নামটা শুনলে তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। এই কথা বলেই সে এমন এক নেতার নাম নিল যে রাজ্যের একজন অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী ছিল। রাজীব কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল, কারণ ওই মন্ত্রী তার জেলার সবচেয়ে বড় রাজনৈতিক মুখ ছিল। অর্ণব আরও বলল, তুই যদি এই কেস এগিয়ে নিয়ে যাস তাহলে তোকে আর নিপাকে শেষ করে দেওয়া হবে। কিন্তু রাজীবের চোখে কোনো ভয় এলো না। সে শুধু এটুকু বলল, যে মানুষ রিকশা চালিয়ে জীবন কাটিয়েছে সে মৃত্যুকে ভয় পায় না। পরের দিন রাজীব পুরো ফাইল রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিল এবং মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করে দিল। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। বিরোধী দল সরকারের ওপর আক্রমণ করতে শুরু করল এবং মিডিয়া ক্রমাগত এই কেস দেখাতে লাগল। কিন্তু সেই রাতেই রাজীবের বাড়িতে হামলা হয়ে যায়। কয়েকজন মুখোশধারী লোক তার বাড়িতে ঢুকে পড়ে এবং ফায়ারিং শুরু করে দেয়। রাজীব কোনোমতে পাল্টা জবাব দিল, কিন্তু হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনার পর পুরো জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ল। নিপা নিরাপত্তা বাড়িয়ে দিল, কিন্তু সে বুঝতে পেরেছিল যে রাজীব এবার অনেক বড় খেলায় নেমে পড়েছে। ওদিকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর নিপা প্রথমবারের মতো রাজীবের পুরনো ঘরে গেল, যেখানে এখনও তার পুরনো বই এবং ভাঙা খাট রাখা ছিল। সে সেই পুরনো রূপোর আংটিটি দেখল, যেটা বিক্রি করে রাজীব তার পড়াশোনার খরচ জুগিয়েছিল। আংটিটা এখনও একটা বাক্সে যত্ন করে রাখা ছিল। সেটা দেখে নিপার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে উপলব্ধি করল যে সে শুধু একজন মানুষকে নয়, বরং সত্যিকারের ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছিল। ধীরে ধীরে তারা দুজন আবার কাছাকাছি আসতে লাগল, কিন্তু তাদের মাঝের সেই যন্ত্রণা এখনও বেঁচে ছিল। এক রাতে ছাদে দাঁড়িয়ে নিপা রাজীবকে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে আবার নিজের করে নিতে পারবে? রাজীব কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, ভাঙা সম্পর্ক জুড়ে তো যায় নিপা, কিন্তু তার দাগ কখনো মুছে যায় না। এ কথা শুনে নিপা চুপ হয়ে গেল, কারণ সে জানত যে সে যা করেছে তার কষ্ট সারা জীবন থেকে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজীবের ফোনে একটা খবর এলো যা দুজনকে আবার কাঁপিয়ে দিল। পুলিশ হেফাজতে থাকা অর্ণবের হঠাৎ মৃত্যু হয়েছে। পুরো বিভাগ হতবাক হয়ে গেল, কারণ অর্ণবের মৃত্যু আত্মহত্যা নয়, বরং খুন বলে মনে হচ্ছিল। এর মানে পরিষ্কার ছিল যে কোনো অতি ক্ষমতাবান ব্যক্তি নিজের গোপন কথা লুকানোর জন্য প্রমাণ মেটানোর কাজ শুরু করে দিয়েছে। রাজীবের চোখে আবার সেই আগুন ফিরে এলো, কারণ এবার লড়াইটা শুধু ন্যায়ের নয়, বরং সত্যকে বাঁচিয়ে রাখারও লড়াই ছিল। আর সে বুঝতে পারছিল যে পরবর্তী নিশানা সম্ভবত সে নিজেই হতে চলেছে। বন্ধুরা, অর্ণবের মৃত্যুর খবরে পুরো জেলা কেঁপে উঠেছিল। পুলিশের রেকর্ডে এটাকে আত্মহত্যা বলা হচ্ছিল, কিন্তু রাজীব এবং নিপা দুজনে জানত যে এটা সরাসরি একটা খুন। কেউ খুব চালাকি করে অর্ণবের মুখ চিরকালের জন্য বন্ধ করে দিয়েছিল, যাতে বড় বড় মানুষের গোপন কথা বাইরে না আসতে পারে। সেই রাতে রাজীব তার অফিসে একা বসে ফাইল দেখছিল। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল, আর ঘরে শুধু টেবিল ল্যাম্পের হালকা আলো জ্বলছিল। তখনই তার কাছে একটা অচেনা নম্বর থেকে কল এলো। অন্য প্রান্ত থেকে ভারী গলায় একজন মানুষ বলল, ডিএম সাহেব, যদি বেঁচে থাকতে চান তাহলে এই কেস বন্ধ করে দিন, না হলে পরের লাশটা আপনার হবে। এ কথা শুনে রাজীবের চোখে রাগ ভেটে পড়ল। সে শান্ত গলায় বলল, গরিব মানুষের সবচেয়ে বড় শক্তি এটাই হয় যে তার কাছে হারানোর মতো কিছু থাকে না। এই বলে সে ফোন কেটে দিল।
পরের দিন সে অর্ণবের মৃত্যুর পুনরায় তদন্তের নির্দেশ দিয়ে দিল। পুরো সিস্টেমে হুলস্থুল পড়ে গেল, কারণ এখন আর ব্যাপারটা শুধু পাচারের নয়, বরং বড় এক রাজনৈতিক ষড়যন্ত্রের রূপ নিয়েছিল। ওদিকে নিপা এখন প্রতিটি পদক্ষেপে রাজীবের পাশে দাঁড়িয়েছিল। সে বুঝতে পেরেছিল যে জীবনে আসল শক্তি টাকা বা পদ নয়, বরং সেই মানুষটা হয় যে কোনো পরিস্থিতিতে তোমার পাশে থাকে। দুজনে দিন-রাত কেসের তদন্তে নেমে পড়ল। ধীরে ধীরে এমন প্রমাণ পেতে শুরু করল যা পুরো প্রশাসনের ঘুম উড়িয়ে দিল। বেশ কয়েকজন বড় অফিসার এবং নেতা এই চক্রের সাথে যুক্ত ছিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা তখন লাগল যখন জানা গেল যে এই পুরো নেটওয়ার্কের মাস্টারমাইন্ড সেই মন্ত্রী, যে জনগণের সামনে সততার মুখোশ পরে ঘুরে বেড়াত। রাজীব কোনো ভয় না পেয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিল। এই খবর টিভি চ্যানেলগুলোতে আগুনের মতো ছড়িয়ে পড়ল। পুরো রাজ্যে হইচই পড়ে গেল। মন্ত্রী নিজের ক্ষমতার ব্যবহার করতে শুরু করল। ওপর মহল থেকে ক্রমাগত রাজীবের ওপর চাপ দেওয়া হতে লাগল কেস বন্ধ করার জন্য। কিন্তু রাজীব এবার পিছিয়ে আসার পাত্র ছিল না। সেই রাতেই যখন রাজীব এবং নিপা একটা মিটিং থেকে ফিরছিল, তখন তাদের গাড়ির ওপর হামলা হলো। চারপাশ থেকে গুলি চলতে শুরু করল। ড্রাইভার কোনো মতে গাড়ি সামলাল, কিন্তু পরের মুহূর্তেই সামনে থেকে আসা একটা ট্রাক তাদের গাড়িকে সজোরে ধাক্কা মারল। গাড়িটা রাস্তার ধারে উল্টে গেল। নিপার মাথা থেকে রক্ত ঝরতে লাগল এবং রাজীব মারাত্মকভাবে আহত হল। কিন্তু তবুও সে কোনো মতে নিপাকে বাইরে বের করে আনল। পেছন থেকে হামলাকারীরা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল। রাজীব আহত অবস্থায় বন্দুক তুলে নিল এবং ফায়ারিং শুরু করে দিল। অন্ধকার রাত গুলির শব্দে কেঁপড়ে উঠল। তখনই পুলিশের অন্যান্য গাড়ি সেখানে পৌঁছে গেল এবং হামলাকারীরা পালিয়ে গেল। এই হামলার পর পরিষ্কার হয়ে গেল যে শত্রু এবার যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। হাসপাতালে ভর্তি রাজীবকে দেখতে হাজার হাজার মানুষ জড়ো হতে লাগল। গরিব শ্রমিক থেকে শুরু করে ছোট দোকানদার পর্যন্ত সবার চোখেই উদ্বেগ ছিল, কারণ রাজীব এখন শুধু ডিএম নয়, বরং গরিবের আশায় পরিণত হয়েছিল। ওদিকে মন্ত্রী মিডিয়ার সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করল, কিন্তু জনগণ এখন সত্যিটা বুঝে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় মানুষ রাজীবের সমর্থনে নেমে পড়ল। পুরো রাজ্য তার সাহসের চর্চা করছিল। হাসপাতালের ঘরেই এক রাতে নিপা রাজীবের পাশে বসেছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, যদি সেদিন আমি তোমাকে ছেড়ে না যেতাম, তাহলে হয়তো আমাদের জীবনটা এমন হতো না। রাজীব হালকা হাসল এবং বলল, কিছু সম্পর্ক ভেঙেই নিজেদের আসল মূল্য বোঝায়। এ কথা শুনে নিপা কেঁদে ফেলল। সে রাজীবের হাত ধরল এবং প্রথমবার মন খুলে বলল, আমি আজও তোমাকে ততটাই ভালোবাসি রাজীব। আমি অহংকারে সব হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এবার সারা জীবন তোমার পাশ থাকব না। রাজীব তার চোখের দিকে তাকিয়ে রইল। বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট যেন সেই মুহূর্তে ধীরে ধীরে গলে যাচ্ছিল। কিন্তু ভাগ্য এখনই তাদের শান্তি দেওয়ার মুডে ছিল না। পরের দিনই খবর এলো যে এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী মেয়েটি হঠাৎ করে গায়েব হয়ে গেছে। পুরো পুলিশ বিভাগ তাকে খোঁজার কাজে লেগে পড়ল। রাজীবের সন্দেহ ছিল যে মন্ত্রীর লোকেরা তাকে শেষ করে দিতে চায়। তদন্ত করতে করতে এমন একটা ভিডিও পাওয়া গেল যা সবাইকে নাড়িয়ে দিল। সেই ভিডিওতে মন্ত্রী নিজে পাচারকারীদের সাথে উপস্থিত ছিল। এবার খেলা পুরোপুরি উল্টে গিয়েছিল। রাজীব সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স ডেকে বসল। পুরো মিডিয়া হল সাংবাদিকদের ভিড়ে ভরে গিয়েছিল। ক্যামেরার ফ্ল্যাশ ক্রমাগত চমকাচ্ছিল। রাজীব মঞ্চে আসতেই সেই ভিডিওটা সবার সামনে জ্বালিয়ে দিল। ভিডিও শেষ হতেই পুরো হলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মন্ত্রীর আসল চেহারা পুরো দেশের সামনে এসে গিয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে হলের বাইরে একটা জোরদার বিস্ফোরণ হল। মানুষ চিৎকার করতে লাগল। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ল, আর পরের মুহূর্তেই একজন মুখোশধারী লোক বন্দুক নিয়ে সোজা মঞ্চের দিকে দৌড়ে এলো। তার বন্দুকের নিশানা সোজা রাজীবের বুকের দিকে তাক করা ছিল। বন্ধুরা, যেমনই ওই মুখোশধারী লোকটা বন্দুক রাজীবের দিকে তাক করল, পুরো প্রেস হলে হুলস্থুল পড়ে গেল। সাংবাদিকরা নিজেদের প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে শুরু করল, কিন্তু রাজীব মঞ্চের ওপর একদম শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। পরের মুহূর্তেই হামলাকারী গুলি চালাল। গুলিটা সোজা রাজীবের দিকে ধেয়ে আসছিল, কিন্তু নিপা বিদ্যুতের বেগে তার সামনে এসে দাঁড়াল এবং গুলিটা তার হাত ছুঁয়ে বেরিয়ে গেল। সেই মুহূর্তেই পুলিশ পাল্টা ফায়ারিং শুরু করে দিল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ওই মুখোশধারী লোকটা মাটিতে লুটিয়ে পড়ল। পুরো হল চিৎকার আর গুলির শব্দে কেঁপে উঠল। যখন হামলাকারীর মুখোশ খোলা হলো, তখন সমার চোখ কপালে উঠে গেল, কারণ সে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর খুব কাছের লোক। এবার কারো কাছে বাঁচার কোনো রাস্তা ছিল না। ভিডিও আগেই পুরো দেশে ভাইরাল হয়ে গিয়েছিল এবং এবার এই হামলার পর
জনগণের ক্ষোভ ফেটে পড়ল। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলো। একদিকে মন্ত্রীর গ্রেফতারের দাবি উঠতে লাগল। সরকারের ওপর এতটাই চাপ বাড়ল যে সেই রাতেই মন্ত্রীকে গ্রেফতার করা হলো। টিভি চ্যানেলগুলোতে শুধু একটাই নাম প্রতিধ্বনিত হচ্ছিল, ডিএম রাজীব, ওই রিকশা চালানো গরিব ছেলেটি যে পুরো সিস্টেমের দুর্নীতিগ্রস্ত চেহারাকে মুখোশমুক্ত করে দিয়েছিল। ওদিকে হাসপাতালে নিপার হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল এবং রাজীব তার পাশে বসেছিল। কিছুক্ষণ দুজনেই নীরব রইল। তারপর নিপা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি রাজীব। যে মানুষটা আমাকে আকাশ পর্যন্ত পৌঁছে দিয়েছিল তাকেই আমি মাটিতে ফেলে দিয়েছিলাম, কিন্তু তবুও তুমি প্রতিবার আমার জীবন বাঁচিয়েছ। আমাকে ক্ষমা করে দাও। রাজীবের চোখেও জল চলে এলো। সে শান্ত গলায় বলল, ভালোবাসা কখনো বদলা নিতে শেখায় না নিপা। যদি সত্যিকারের ভালোবাসা হয় তবে মানুষ ভেঙে গিয়েও সামনের মানুষটির ভালো থাকা প্রার্থনা করে। এ কথা শুনে নিপার ডুকরে কেঁদে উঠল এবং রাজীবের হাত চেপে ধরল। সেই মুহূর্তেই দুজনের মাঝে বছরের পর বছর ধরে থাকা দূরত্ব যেন শেষ হয়ে গেল। কয়েক মাস পর আদালত মন্ত্রী এবং তার পুরো চক্রকে যাবজ্জীবন কারাদণ্ড শোনাল। সারা দেশে এই রায়ের চর্চা হতে লাগল। রাজীব এবং নিপার সততার দৃষ্টান্ত দেয়া হতে লাগল। ধলপুর গ্রাম, যেখানে একসময় মানুষ রাজীবকে নিয়ে ঠাট্টা করত, সেখানে আজ তার নামের পোস্টার লাগানো হয়েছিল। গ্রামের বাচ্চারা বলতো যে তারাও রাজীবের মতো অফিসার হতে চায়। একদিন রাজীব আর নিপা সেই পুরনো বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, যেখানে একসময় ক্ষুধা আর দারিদ্র্যের মাঝে তারা স্বপ্ন দেখেছিল। নিপার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে ভাঙা দরজাটা ছুঁয়ে বলল, যদি সেদিন আমি তোমাকে ছেড়ে না যেতাম তাহলে হয়তো আমাদের এতটা কষ্ট সহ্য করতে হতো না। রাজীব মৃদু হাসল এবং বলল, হয়তো ভাগ্য আমাদের এটাই শেখাতে চেয়েছিল যে মানুষের আসল দাম তার জামা কাপড় বা টাকা দিয়ে নয়, বরং তার মন দিয়ে হয়। কিছুদিন পর দুজনে মিলে ধলপুরে গরিব বাচ্চাদের জন্য একটি বড় কোচিং একাডেমি খুলল, যেখানে বিনামূল্যে পড়াশোনা করানো হতো। রাজীব প্রতীকী বাচ্চাকে শুধু একটাই কথা বলত, দারিদ্র্য কখনো স্বপ্নকে ছোট করতে পারে না। অন্যদিকে নিপা গ্রামের মেয়েদের স্বাবলম্বী হওয়ার প্রেরণা জোগাতে শুরু করল। ধীরে ধীরে তাদের গ্রাম বদলাতে লাগল। যে গলিগুলোতে একসময়ে গঞ্জনা শোনা যেত, সেখানে আজ বাচ্চাদের স্বপ্ন প্রতিধ্বনিত হতে লাগল। এক বিকেলে সূর্য ডুবছিল এবং রাজীব তার পুরনো রিকশাটির পাশে দাঁড়িয়ে সেটি দেখছিল, যা সে আজ পর্যন্ত সযত্নে রেখে দিয়েছিল। নিপা তার কাছে এসে হাসি মুখে বলল, এটাই সেই রিকশা যা একদিন আমাকে আইপিএস বানিয়েছিল। রাজীবের চোখ ভিজে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভগবানকে ধন্যবাদ জানাল, কারণ জীবন তাকে অনেক কষ্ট দিয়েছিল ঠিকই, কিন্তু শেষমেশ তার সম্মান এবং ভালোবাসা দুটোই ফিরিয়ে দিয়েছিল। ঠিক সেই সময় গ্রামের বাচ্চারা জোরে চিৎকার করে উঠল, ডিএম সাহেব জিন্দাবাদ, আইপিএস ম্যাডাম জিন্দাবাদ। আর সেই শব্দগুলোর মাঝে রাজীব ও নিপার চোখে ছিল সেই প্রশান্তি যা দীর্ঘ সংগ্রামের পর পাওয়া যায়। এই গল্পটি শুধু একজন রিকশাওয়ালার গল্প ছিল না, বরং সেই প্রতিটি মানুষের গল্প যে ভেঙে পড়েও হার মানে না। কারণ সময় যতই খারাপ হোক না কেন, যদি উদ্দেশ্য সৎ হয় তবে ভাগ্য একদিন ঠিকই বদলায়।